আমার কাছে এখানে একটি ম্যাট্রিক্স আছে বি, এবং আমরা এখানে জানতে চাই যে এই বি ম্যাট্রিক্সের নাল স্পেস কত। এটা আমরা আগেও দেখেছি, তারপরে আমি তোমাদেরকে এই ব্যাপারে আরেকটু আবার বলতে চাই। এটা হচ্ছে সেই সকল এক্স গুলো, মানে সকল এক্স ভেক্টর গুলো যেগুলো হচ্ছে এখানে কত আছে, 1 2 3 4 5টি উপাদান, অর্থাৎ R5 এর উপাদান, যেখানে আমাদের ম্যাট্রিক্স বি সাথে যে কোনো এক্স ভেক্টরকে আমরা গুণ করলে আমরা ফলাফল হিসাবে, মানে ফলাফল হবে 0। এটাই হচ্ছে নাল স্পেসের সংজ্ঞা, এবং আমরা এখানে যে সমীকরণটি আছে এটার সমাধান বের করতে চাচ্ছি। এবং আমরা আগে দেখেছি যে বি ম্যাট্রিক্সের রিডিউসড রো এশেলন ফর্মের নাল সেট সমান হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্সটির নাল সেট। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে বি এর রিডিউসড রো এশেলন ফর্মটা কিরকম। এটা আসলে খুবই সহজ, আমরা এটা আগেও করেছি। তাহলে আমি এখানে এটা করে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে একটা শূন্য পাওয়ার জন্য চলো আমরা আমাদের দ্বিতীয় সারিকে প্রথম সারি থেকে বিয়োগ করে সেটা দ্বারা প্রতিস্থাপন করি। তাহলে আমাদের প্রথম সারিটি একই থাকছে, অর্থাৎ 1 1 2 3 2, এবং দ্বিতীয় সারিটি হয়ে যাচ্ছে 1 বিয়োগ 0 হচ্ছে 0, আবার 1 বিয়োগ 0 এটাও 0, 3 বিয়োগ 2 এটা হচ্ছে 1, 1 বিয়োগ 3 হচ্ছে -2, এবং 4 বিয়োগ 2 এটা হচ্ছে 2। আমরা প্রায় পৌঁছে গেছি। এখানে যেহেতু 0 আছে এটা হচ্ছে মুক্ত চলক বা ফ্রি ভ্যারিয়েবল, এবং এখানে যেহেতু 1 আছে এটা হচ্ছে পিভট চলক। এখন তাহলে দেখি চলো এটাকে কিভাবে শূন্য করা যায়। এবং এই দুইটাকে সরানোর জন্য আমরা যেটা করতে পারি, আমরা প্রথম সারিকে 2 গুণ দ্বিতীয় সারি দ্বারা প্রতিস্থাপন করতে পারি। তাহলে দ্বিতীয় সারিটি একই থাকছে, অর্থাৎ 0 0 1 -2 এবং 2। এখন তাহলে চলো প্রথম সারিকে প্রতিস্থাপন করি। প্রথম সারি বিয়োগ 2 গুণ দ্বিতীয় সারি দ্বারা, অর্থাৎ 1 বিয়োগ 2 গুণ 0 হচ্ছে 1, আবার 1 বিয়োগ 2 গুণ 0 হচ্ছে 1, তারপর 2 বিয়োগ 2 গুণ 1 হচ্ছে 0, এরপর হচ্ছে 3 বিয়োগ 2 গুণ 2, 2 গুণ -2 অর্থাৎ 3 যোগ 4 সমান হচ্ছে 7। এটা আরেকবার দেখে নেই। হ্যাঁ ঠিক আছে, এটা হবে 7। এবং এর পরেরটি হবে 2 বিয়োগ 2 গুণ 2 অর্থাৎ 4, আচ্ছা 2 বিয়োগ 4 সমান হচ্ছে -2। তাহলে এখানে আমরা যেটা পেলাম এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স বি এর রিডিউসড রো এশেলন ফর্ম। এখন আমরা যদি এটা নাল স্পেস বের করতে চাই, আমরা এটার সাথে ভেক্টর x গুণ করব, অর্থাৎ x1 x2 x3 x4 এভাবে করে x5। এটা সমান হবে একটি শূন্য ভেক্টর যেখানে দুটো শূন্য থাকবে। এখন আমি এটাকে একটা সমীকরণ আকারে প্রকাশ করতে পারি। এখানে যা আছে আমাদের এটা থেকে আমরা সমীকরণ বানাই চলো তাহলে। সুতরাং আমরা পাচ্ছি x1, আমি এখানে আমার পিভট চলকগুলোকে সবুজ কালি দিয়ে লিখব। যাই হোক, তাহলে আমরা পাচ্ছি x1 যোগ এখানে হচ্ছে x2, তারপর 0 গুণ x3, সেটা আমাদের লেখা দরকার নেই। তারপর আমাদের আছে 7 গুণ x4 অর্থাৎ 7x4, এরপর হচ্ছে -2 গুণ x5 অর্থাৎ -2x5, এবং পুরোটি সমান হচ্ছে এখানের এই শূন্যটি। এবং এরপর আমরা পাচ্ছি x3, কারণ এখানে x1 আর x2 শূন্যর সাথে গুণ হয়ে 0 হয়ে যাচ্ছে, সুতরাং আমাদের প্রথম উপাদানটি হচ্ছে x3। এবং তারপরে আমরা পাচ্ছি -2 গুণ x4 অর্থাৎ -2x4, তারপরে আমরা পাচ্ছি 2x5, এবং এই পুরোটি সমান হবে এখানের এই শূন্যটি। আমরা জানি আমরা আমাদের ফ্রি ভ্যারিয়েবলকে যে কোনো কিছু সমান করতে পারি। তাহলে আমরা এখন আমাদের পিভট ভ্যারিয়েবলগুলোর জন্য এটাকে সমাধান করব। তাহলে এখানে আমরা পাচ্ছি x1 সমান হচ্ছে, আচ্ছা এটাকে ধরো সবুজ কালি দিয়ে এটা করার কথা আমার, এখানে সবুজ কালি দিয়ে করি। x1 সমান হচ্ছে, এখানে সমান হবে -x2 -7x4 প্লাস 2x5। আমরা শুধু এই জিনিসটাকে সমীকরণ উভয় পাশ থেকে বিয়োগ করে দিয়েছি। এরপরে আমরা পাচ্ছি x3, এটা সমান হচ্ছে 2x4 -2x5। এখন যদি আমি আমার সমাধান সেটকে ভেক্টর আকারে লিখতে চাই, তাহলে আমরা সমাধান সেট থেকে পাই এখানে আমাদের সকল সম্ভাব্য x গুলোকে এখানে লিখি, অর্থাৎ x1 x2 x3 x4 x5। এই সবগুলো হচ্ছে x যেগুলো R5 এর সদস্য। আমরা তাহলে এটা সমান এখানে লিখে ফেলি। এটা সমান হবে লিনিয়ার কম্বিনেশন, আচ্ছা দাঁড়াও এটাকে এভাবে লিখি, আমাদের ফ্রি ভ্যারিয়েবল হচ্ছে x2, অর্থাৎ এখানে হবে x2 গুণ যে কোনো একটি ভেক্টর এখানে, এবং এরপরে হবে x3 আমাদের ফ্রি ভ্যারিয়েবল না, তাহলে এখানে হবে x4 গুণ যে কোনো একটি ভেক্টর যোগ এরপরে হবে x5,
x5 গুণ যে কোনো একটি ভেক্টর, আমার প্রায় জায়গা শেষ হয়ে আসছে এখানে, অর্থাৎ x5 গুণ যে কোনো একটি ভেক্টর। এখন তাহলে চলো সেই ভেক্টরগুলো বের করে ফেলি। এখানে আসলে এটাকে এখান থেকে সরিয়ে নিলে আমার মনে হয় ভালো হয়, কারণ এখানে লিখতে গেলে অনেক হিজিবিজি হয়ে যাবে। এটা তো আসলে এভাবে সরানো যাবে না। আচ্ছা, এটাকে তাহলে এখানে লিখি আবার, তাহলে আশা করি তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে x3 সমান হচ্ছে 2x4 মাইনাস 2x5। এখন যেহেতু আমরা এটা এখানে লিখে ফেলেছি, সুতরাং আগে যেটা লিখেছিলাম সেটাকে আমরা মুছে ফেলি। এই জিনিসটাকে মুছে ফেললে আমরা এখানে আবার লিখতে পারবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে চলো এখন আমরা আবার আগের কাজে ফিরে যাই আমাদের। তাহলে যোগ x5 গুণ যে কোনো একটি ভেক্টর। তাহলে চলো আমরা এখন সেই ভেক্টরগুলো নির্ণয় করি। আমাদের x1 হবে -1 গুণ x2, তারপরে আছে -7 গুণ x4 এবং 2 গুণ x5। এটা তো হলো। এখন তাহলে চলো দেখি x3 এর মান, x3 সমান কত। x3 সমান হচ্ছে 2x4, তাহলে আমরা x4 এর ভেক্টর এখানে 2 লিখলাম। এটার সাথে x2 এর কোনো সম্পর্ক ছিল না, তাহলে এটা সমান হচ্ছে 2x4 এবং -2x5, তাহলে এখানে আমরা 2 লিখলাম। আমরা আগাই। এখন তাহলে এখানে আমরা পাচ্ছি 0 গুণ x2, কারণ এখানে কোনো x2 পদ নেই। এবং এখন আমরা দেখব x2 সমান কত। x2 সমান হচ্ছে 1 গুণ x2 এবং এখানে বাকি সবগুলো শূন্য হবে। আমি চাই তোমরা এই বিষয়টি একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ এটা একটু গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে আমি একটু কমলা রং দিয়ে এটাকে করছি। এটা হচ্ছে একটি ফ্রি ভ্যারিয়েবল, সুতরাং x2 হবে নিজেরই সমান, অর্থাৎ এখানে 1 হবে এবং বাকি সবগুলো হবে শূন্য। এবং x4 এটিও হচ্ছে আরেকটি ফ্রি ভ্যারিয়েবল, সুতরাং আমরা x4 এর সাথে 1 গুণ করব এবং বাকিগুলো আমরা এখানে শূন্য বসাবো। এখন চলো দেখি তাহলে x5, এটাও আরেকটা ফ্রি ভ্যারিয়েবল, সুতরাং x5 এর সাথে 1 গুণ হবে এবং বাকি সবগুলো হবে শূন্য। এখন আমরা বলতে পারি সকল bx সমান 0 অথবা সকল b এর রিডিউসড এচেলন ফর্ম গুণ x সমান 0। এর সমাধান হবে এই রূপ। এটা হবে কেবল এই ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন, অর্থাৎ ভেক্টরগুলো নাম দিই আমরা v1, v2 এবং v3। এখানের এই ফ্রি ভ্যারিয়েবলগুলো, এখানে আমরা যে কোনো বাস্তব সংখ্যা নিতে পারি, যে কোনো বাস্তব সংখ্যা যেটা আমাদেরকে দিবে আমাদের নাল স্পেস। তাহলে আমরা বলতে পারি নাল স্পেস অফ এ সমান হচ্ছে নাল স্পেস অফ রিডিউসড এচেলন ফর্ম অফ এ। এটা সমান হবে এই ভেক্টরগুলোর বিভিন্ন লিনিয়ার কম্বিনেশন, এখানে যে প্রাপ্ত ভেক্টরগুলো এদের বিভিন্ন লিনিয়ার কম্বিনেশন। এবং এটা সমান হবে আমাদের ভেক্টরগুলোর স্প্যান বা ধারকের সমান, অর্থাৎ স্প্যান অফ v1, v2 এবং v3। এখন আমরা এটা আগেও অনেকবার করেছি, তাহলে কেন আমি আবার এই পুরো জিনিসটা করলাম? এটা আমি মূলত করেছি এটা দেখার জন্য যে এই ভেক্টরগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট গড়তে পারে কিনা। অর্থাৎ আমার প্রশ্ন হচ্ছে এখানের এই ভেক্টরগুলো কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা। এবং এই বিষয়টা নিয়ে আমি এই জন্যই ভাবছি, কারণ এগুলো যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে আমরা বলতে পারবো এটা আমাদের নাল স্পেসের একটা বেসিস হবে। এরা নাল স্পেসকে স্প্যান করবে এবং এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, তাহলে এরা হবে আমাদের নাল স্পেসের বেসিস। তাহলে এখন চলো এই ভেক্টরগুলোকে নিয়ে একটু পরীক্ষা করা যাক। আমরা একটু লক্ষ্য করি আমাদের প্রথম ভেক্টরটার দিকে, যেটা হচ্ছে v1। এটার এখানে দ্বিতীয় উপাদানটি হচ্ছে একটি 1, কারণ এটি x2 এর সাথে সম্পর্কযুক্ত। x2 হচ্ছে একটি ফ্রি ভ্যারিয়েবল এবং এখানে আমরা একটি 1 দিয়েছি এবং বাকি ভেক্টরগুলোতে 0 দিয়েছি, অর্থাৎ আমাদের স্প্যানের ভেক্টর বাকিগুলোতে 0 দিয়েছি। এর কারণ হচ্ছে আমরা বাকি ফ্রি ভ্যারিয়েবলগুলোর সাথে এর অবস্থানে 0 গুণ করতে চাই। এবং এটা যে কোনো নাল স্পেস প্রবলেমের জন্য সত্য হবে, কারণ আমাদের যদি দ্বিতীয় স্থানে আমাদের ফ্রি ভ্যারিয়েবল থাকে তাহলে আমরা দ্বিতীয় স্থানে 1 দিব এবং বাকি যে ভেক্টরগুলো আছে যেগুলো অন্য ফ্রি ভ্যারিয়েবলের সাথে সম্পর্কযুক্ত সেগুলোর দ্বিতীয় স্থানে আমরা 0 দিব। এখন তাহলে তুমি নিজে একটু চিন্তা করো, আমরা দ্বিতীয় এবং তৃতীয় ভেক্টরের কোনো লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে কি আমরা প্রথম ভেক্টরের এখানে 1 পাবো? না, কারণ এখানে 0 আছে, এখানেও 0 আছে, অর্থাৎ এই 0 সাথে আমরা যাই গুণ করি বা যোগ করি না কেন এখানে কখনোই আমরা 1 পাবো না। অর্থাৎ এই প্রথম ভেক্টরটিকে আমরা দ্বিতীয় এবং তৃতীয় ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন হিসেবে প্রকাশ করতে পারবো না। এবং আমরা পরের ভেক্টরটির দিকে লক্ষ্য করি, এটা যেহেতু x4 এর সাথে সম্পর্কযুক্ত, সুতরাং এর চতুর্থ স্থানে একটি 1 রয়েছে এবং অবশ্যই একই স্থানে বাকি ভেক্টরগুলোতে রয়েছে 0। সুতরাং আমরা এই শূন্যগুলোর কোনো লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে এখানে 1 আনতে পারবো না। সুতরাং এটা বাকি দুটো লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে প্রকাশ করা সম্ভব না। এবং আমাদের শেষ এবং পঞ্চম ভেক্টর, এটার পঞ্চম উপাদানে রয়েছে 1, কারণ এটা x5 এর সাথে সম্পর্কযুক্ত এবং এই ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, আমরা বাকি দুটোর কোনো লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে এই 1 কে আমরা
প্রকাশ করতে পারবো না, অর্থাৎ এই সবগুলো ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কারণ এখানে একটি ভেক্টর অন্য দুটি ভেক্টর দ্বারা গঠন করা যায় না, সুতরাং এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমরা বলতে পারি আমাদের যে ভেক্টরের সেট আছে, অর্থাৎ ভেক্টর v1, v2 এবং v3, এদের সেট এরা আসলেই একটা বেসিস আমাদের নাল স্পেস, অর্থাৎ বেসিস ফর দ্য নাল স্পেস অফ, আমি এখানে ভুলে a লিখেছিলাম, এটা আসলে b হবে, কারণ আমরা একটু উপরে গিয়ে লক্ষ্য করি আমাদের ম্যাট্রিক্সটি প্রথমে ছিল b, সুতরাং আমাদের এখানে এটা হবে, নিচেটাকে ঠিক করে ফেলি, এটা হবে নাল স্পেস অফ b সমান হচ্ছে নাল স্পেস অফ রিডিউসড রো এচেলন ফর্ম অফ b। তাহলে আমরা আবার আগেরটায় ফিরে আসি। আমরা দেখালাম যে এই ভেক্টরগুলো একটা আরেকটার লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে প্রকাশ করা সম্ভব না, সুতরাং আমরা দেখিয়েছি যে এই ভেক্টরগুলো পরস্পর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমরা এখানে নিচে বলতে পারি এরা বি এর নাল স্পেসের বেসিস গঠন করে। এখন এই জিনিসটা একটা মজার প্রশ্নের জন্ম দেয়, কারণ আমি আগের ভিডিওতে তোমাদেরকে মাত্রার ব্যাপারটি বুঝিয়েছিলাম, অর্থাৎ ডিমেনশনালিটি বুঝিয়েছিলাম। তুমি হয়তো ভিডিওটি দেখোনি, কারণ এটা অনেক জটিল ছিল। যাই হোক, আমি এখানে আবার লিখে দিচ্ছি, ডিমেনশন বা মাত্রা একটি সাবস্পেসের, ডিমেনশন অফ আ সাবস্পেস, অর্থাৎ আমাদের সাবস্পেসের বেসিসে আমাদের যতগুলো উপাদান আছে সেটাই হবে আমাদের সাবস্পেসের মাত্রা, অর্থাৎ the number of elements of the basis for the subspace is actually the dimension of the subspace. এবং আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে যে কোনো বেসিসে একই সংখ্যক উপাদান থাকে। এখন তাহলে আমার প্রশ্ন হলো তোমাদের কাছে, আমার নাল স্পেস বি এর মাত্রা বা ডিমেনশন কত? What is the dimension of my null space B? আমি এইমাত্রই বললাম যে বেসিসে যতগুলো ভেক্টর থাকবে সেটাই হবে তার মাত্রা, এবং আমরা দেখতে পাচ্ছি যে v1, v2, v3 এটা হচ্ছে b এর বেসিস, অর্থাৎ এখানে আছে তিনটি ভেক্টর, সুতরাং নাল স্পেস b এর ডিমেনশন হচ্ছে 3। এবং এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, আমাদের b এর নাল স্পেসের ডিমেনশন বা মাত্রা, এটাকে আমরা আরেকটা নাম আছে এটার, এবং এটাকে বলা হয় নালিটি, অর্থাৎ নালিটি অফ b, এটাও সমান হবে 3। তাহলে আমি এখানে এত কিছু করলাম তোমাদেরকে মূলত এটাই দেখাতে যে কোনো ম্যাট্রিক্সের নালিটি কত হবে, এটা হবে সেই ম্যাট্রিক্সের নাল স্পেসের ডিমেনশনের সমান, অর্থাৎ মাত্রার সমান, এবং ডিমেনশন কত হবে, যতগুলো ভেক্টর আছে ততগুলি, অর্থাৎ এবং ভেক্টর কতগুলো থাকবে, যতগুলো ফ্রি ভেরিয়েবল আছে ততগুলি। তাহলে আমরা এটাকে আরেকটু সাধারণভাবে জিনিসটাকে বলি। তাহলে আমরা সাধারণভাবে বলতে পারি যে কোনো ম্যাট্রিক্স এ এর নালিটি, আমি এখানে লিখছি, যে কোনো ম্যাট্রিক্স এ এর নালিটি সমান হবে ম্যাট্রিক্স এর রিডিউসড রো এচেলন ফর্মের ফ্রি ভেরিয়েবলের সংখ্যা যতগুলো ততগুলো, অর্থাৎ the number of the free variables in reduced row echelon form of A। আচ্ছা দাঁড়াও, এটাকে ফ্রি ভেরিয়েবলের সংখ্যা না বলে আমরা বলি নন পিভট কলামের সংখ্যা, অর্থাৎ ম্যাট্রিক্স এ রিডিউসড রো এচেলন ফর্মে যতগুলো নন পিভট কলাম থাকবে ততগুলো। এটাকে আমরা এইভাবে বলতে পারলাম কেন? কারণ আমরা জানি যে যতগুলো নন পিভট কলাম আছে ততগুলোই ফ্রি ভেরিয়েবল আছে, এবং ফ্রি ভেরিয়েবলগুলোর সাথে এক একটি ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর সম্পৃক্ত আছে। আমরা বলতে পারি তাহলে আমাদের যতগুলো ফ্রি ভেরিয়েবল থাকবে আমাদের নাল স্পেসের বেসিসে ততগুলোই ভেক্টর থাকবে, এবং একইভাবে আমরা বলতে পারি যে যতগুলো ফ্রি ভেরিয়েবল থাকবে আমাদের ম্যাট্রিক্সের রিডিউসড রো এচেলন ফর্মে ততগুলোই নন পিভট কলাম থাকবে। আমাদের ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা এটা এবং এটা ছিল আমাদের নন পিভট কলাম, এগুলো x2, x4 এবং x5 এর সাথে সম্পৃক্ত ছিল। তাহলে আমরা বলতে পারি যে কোনো ম্যাট্রিক্সের নালিটি হবে তার নন পিভট কলামের সংখ্যাগুলোর সমান। আশা করি এটা তোমার কিছুটা হলেও কাজে লাগবে।